হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। একজন দুর্নীতিগ্রস্ত কাস্টমস অফিসার ঘটনাক্রমে একটা বড় গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে, হয়ে ওঠে অনেক বড় একজন গ্যাংস্টার। পুলিশ সহ বড় বড় পর্যায়ের লোকেরা তার পকেটে থাকত, কিন্তু ওই গ্যাংয়ে জয়েন করার পর তার জীবনে নতুন একটা মোড় আসে, আর তার জীবনটাও পুরোপুরি পাল্টে যায়। কিন্তু কি এমন হয়েছিল তার সাথে? এই প্রশ্নেরই উত্তর আমরা জানব 2012 সালে মুক্তি পাওয়া নেমলেস গ্যাংস্টার মুভির গল্প থেকে। মুভিটা একদম সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হলেও এর কাহিনীটা কোনো কাল্পনিক গল্পকেও হার মানাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে চলে যাই, আর ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। গল্পের শুরুটা হয় 1990 সালে। সেই সময়টাতে কোরিয়ার গ্যাংস্টারদের প্রকোপ এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের দমন করার জন্য কোরিয়ান সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন পুলিশ একে একে সব গ্যাংস্টারদের ধরতে শুরু করে। প্রশাসনের উদ্দেশ্য ছিল চুনোপুটিদের না ধরে এমন কাউকে ধরা যে কিনা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত আছে। তাই তারা চৈ নামের একজন গ্যাংস্টারকে অ্যারেস্ট করে, কারণ চৈ অনেক বছর যাবৎ কিডন্যাপিং এবং স্মাগলিংয়ের মতো বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত ছিল। কিছুদিন আগেই তার গ্যাংয়ের লোকেরা একজন বড় বিজনেসম্যানকে মেরে ফেলেছিল। পুলিশ যদিও জানতো যে কাজটা কারা করেছে, কিন্তু তারা ওই গ্যাংকে ধরার কোনো ক্লু পায় না। এরপর একদিন চৈ গিয়ে অন্য আরেকজন বিজনেসম্যানকে শাসিয়ে তার বিজনেস হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ওই লোকটা চৈয়ের নামে সরাসরি পুলিশের কাছে কমপ্লেইন করে, যার ফলে পুলিশ চৈকে অ্যারেস্ট করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়। আসলে চৈ অনেক প্রভাবশালী গ্যাংস্টার হওয়ায় তার সাথে অনেক বড় বড় অফিসারদেরই ভালো সম্পর্ক ছিল, যার ফলে সে প্রত্যেকবার অন্যায় করে পার পেয়ে যেত। কিন্তু এবার আর তার সেই সুযোগ হয় না। এবার তার কেসটা হ্যান্ডেল করার দায়িত্ব পড়ে জো নামের একজন প্রসিকিউটরের উপর। জো তার সততা এবং কড়া মেজাজের জন্য ফেমাস ছিল, আর সে আগে থেকেই চৈয়ের ব্যাপারে সব কিছু জানত। তাই ধরা পড়ার পর জো সরাসরি চৈয়ের কাছে গিয়ে একটা কনফেশন লেটার দিয়ে তাকে সেটাতে সাইন করতে বলে। কিন্তু চৈ সেটাতে সাইন করতে চায় না। উল্টো জোকে বোঝানোর চেষ্টা করে যে পুলিশরা তাকে ভুলবশত ধরে এনেছে, সে কখনোই কোনো অনৈতিক কাজের সাথে জড়িত ছিল না। এটা শুনে জো রাগের মাথায় চৈয়ের সেলের ভিতরে ঢুকে তাকে উত্তম মাধ্যম দিতে শুরু করে, আর তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে মিথ্যা বলে কোনো লাভ হবে না। এবার আর তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই, তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। এখান থেকে সিন শিফট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর এবার আমাদেরকে 8 বছর আগের ঘটনা দেখানো হয়। তখন চৈ কাস্টমস অফিসার হিসেবে চাকরি করত, এবং বলাই বাহুল্য যে সে খুবই করাপ্টেড একজন অফিসার ছিল। ঘুষ খাওয়া তো তার একটা নিয়মিত কাজ ছিল। আর শুধু সেই নয়, বরং তার পুরো টিমই একই রকম ছিল। কিন্তু একদিন এক মহিলা কাস্টমসের নামে পুলিশের কাছে কমপ্লেইন করে। তখন চৈয়ের পুরো টিম ভীষণ ঘাবড়ে যায়। আর কোনো উপায় না দেখে চৈয়ের বস তখন সিদ্ধান্ত নেয় যে ওই কাজগুলোর পুরো দোষ তাদের টিমের কোনো একজনকে নিজের ঘাড়ে নিতে হবে, যাতে বাকিরা এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু কে নিবে সেই দায়? তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে যার পরিবারের লোক সংখ্যা কম তাকেই দোষগুলো স্বীকার করতে হবে। ঘটনাক্রমে তাদের টিমের মধ্যে চৈয়ের পরিবারের সদস্য সংখ্যা ছিল সবচেয়ে কম, তাই পরিশেষে তাকেই সব দোষ স্বীকার করে নিতে হয়। তো সেই রাতেই হঠাৎ চৈ দেখতে পায় শিপইয়ার্ডের ভেতর দুজন অপরিচিত লোক কিছু একটা করছে। হয়তো তারা চুরি করার চেষ্টা করছিল, নয়তো কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। চৈ তখন দ্রুত তাদের দিকে তেড়ে যায়, আর তাকে আসতে দেখে ওই দুজন লোক সেখান থেকে পালিয়ে যায়। তবে চৈ তাদেরকে ধরতে না পারলেও সেখানে অন্য একটা স্পেশাল জিনিস খুঁজে পায়। সেখানকার একটা কন্টেনারের ভেতর চৈ অনেক পরিমাণে ড্রাগস খুঁজে পায়। তার এক সহকর্মীও তখন তার সাথেই ছিল। তারা এখানে ভাবতে থাকে যে এই ড্রাগসগুলো নিয়ে তারা কি করবে। এমন সময় চৈয়ের সহকর্মী বলে উঠে তাদের উচিত হবে ড্রাগসগুলো পুলিশের হাতে তুলে দেওয়া। কিন্তু চৈ তার কথায় রাজি হয় না। সে চেয়েছিল ওই ড্রাগসগুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে। তখন চৈয়ের সহকর্মী জানায় যে তার সাথে অনেক বড় একজন গ্যাংস্টারের পরিচয় আছে, তার কাছে গেলে হয়তো এই ড্রাগসগুলোর জন্য বড় অঙ্কের টাকা পাওয়া যাবে। তাই পরদিন তারা দুজনই সেই গ্যাংস্টারের সাথে দেখা করতে চলে যায়। গ্যাংস্টারের নাম ছিল বে। সেখানে গিয়ে ড্রাগসগুলো দেখানোর পর বে সেগুলো টেস্ট করে দেখে। ড্রাগসগুলো আসল হওয়ায় সে চৈদের বেশ ভালো টাকা অফার করে, আর সেটা শুনে চৈ ভীষণ খুশি হয়ে যায়। সেখানে কথায় কথায় তারা এটাও জানতে পারে যে চৈ এবং বে পারিবারিকভাবে পূর্ব পরিচিত, আর একটা সময় চৈয়ের পরিবার বেয়ের পরিবারকে অনেক সাহায্য করেছিল, কিন্তু তারা দুজনেই এসব ব্যাপারে আগে জানতো না। যাই হোক, ডিল ফাইনাল হওয়ার পর তারা সেলিব্রেট করার জন্য একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু ড্রিঙ্ক করতে করতে চৈয়ের খেয়াল থাকে না যে সে অনেক বেশি খেয়ে ফেলেছে। তাই একটা পর্যায়ে সে নেশার ঘোরে
বেয়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, তাকে নানা রকম আজেবাজে কথা শোনাতে থাকে। আর স্বাভাবিকভাবেই বে তো আর এটা মেনে নিবে না। তবে সে কিছু বলার আগেই তার অ্যাসিস্ট্যান্ট পার্ক গিয়ে চইকে মারতে শুরু করে। বেও তাতে বাধা দেয় না, কারণ তার কাছেও চইয়ের আচরণটা ভালো লাগেনি। এরপর লোকটা চইকে বলে যে বিজনেস ডিলিংয়ের সময় এমন আচরণ করা উচিত নয়। এই কথা বলে সে চইকে ড্রাগসের টাকা না দিয়েই সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুদিন পর চই তার সেই টাকাগুলো নেওয়ার জন্য বেয়ের কাছে যায়। সেখানে গিয়ে সে তার আগের দিনের আচরণের জন্য বেয়ের কাছে ক্ষমাও চায়। বেও নিজের ভুল বুঝতে পারে যে সেও হয়তো একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছে। তখন চই তাকে বলে যে সে কাস্টমসের চাকরি ছেড়ে দিয়েছে এবং সে এখন থেকে বেয়ের সাথে কাজ করতে চায়। চই যেহেতু বেয়ের ফ্যামিলি রিলেটিভ ছিল, তাই সে চইয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর বে তাকে নিয়ে একটা বারে যায়। সেখানে গিয়ে তারা আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। সেখানে চইয়ের সাথে তার বস অর্থাৎ সেই কাস্টমস অফিসারের দেখা হয়। মদের নেশায় এবার চই তার বসকে উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে। সেসব শুনে চইয়ের বস রেগে গিয়ে তাকে মারধর করতে শুরু করে। চইও তখন বেয়ের অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে তার বসকে মারধর করে সেখান থেকে বেরিয়ে আসে। আর সেদিন থেকেই চইয়ের অপরাধ জগতের যাত্রা শুরু হয়। সে পার্মানেন্টলি বেয়ের সাথে কাজ করতে শুরু করে। কাস্টমস অফিসে চাকরি করার কারণে প্রথম থেকেই বড় বড় জায়গায় চইয়ের ভালো লিঙ্ক ছিল। তাই বেয়ের সাথে মিলে সে খুব অল্প সময়ের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যায়। পুলিশও তখন তার কাছে কেনা গোলাম হয়ে থাকত, যার কারণে তাকে কখনোই জেলের ভাত খেতে হয়নি। তো এরপর সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই চই জেল থেকে ছাড়া পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই ব্যাপারে সে পুলিশের একজন বড় কর্মকর্তার সাথে যোগাযোগ করে। তার সাথে চইয়ের বেশ ভালো বন্ধুত্ব ছিল। সেই অফিসার জোয়ের কাছে গিয়ে চইকে ছেড়ে দেওয়ার অর্ডার দেয়। সিনিয়রের অর্ডার তো জোকে ফলো করতেই হবে, তাই সে চইকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগে সে চইকে জানিয়ে দেয় যে কিম নামে সেই গ্যাংস্টার এখনও ধরা পড়েনি। যদি সে একবার ধরা পড়ে যায় তাহলে আর কেউই তাকে বাঁচাতে পারবে না। আসলে চই যে গ্যাংস্টারের সাথে কাজ করত তার বসের নাম ছিল কিম, মানে বে কাজ করত কিমের আন্ডারে আর চই কাজ করত বের আন্ডারে। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই চই তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে। তার বন্ধু হিউ একজন বড় বিজনেসম্যান। তার অনেকগুলো বার এবং রেস্টুরেন্ট আছে। আর হিউ জানতো যে চই কাস্টমসে চাকরি করে, তাই সে চইয়ের কাছে জানতে চায় যে তার সাথে কোনো গ্যাংস্টারের পরিচয় আছে কিনা। তখন চই তাকে জানায় যে সে কাস্টমসে চাকরি ছেড়ে দিয়েছে আর এখন সে গ্যাংস্টারদের সাথেই কাজ করছে। তখন হিউ চইকে জানায় যে তার বার এবং রেস্টুরেন্টগুলোতে বেশ ভালোই সেল হয়, তবে সে ভালো প্রফিট পাচ্ছে না, কারণ তার অন্য যে বিজনেস পার্টনার আছে সে একজন বড় গ্যাংস্টার যার নাম হলো কিম। আর কিম তার পাওয়ার দেখিয়ে প্রফিটের বেশিরভাগ অংশই হাতিয়ে নেয়। তো চই যেহেতু এখন গ্যাংস্টারদের সাথে কাজ করছে, তাই চইয়ের কাছে হিউ এই ব্যাপারে সাহায্য চায়। যাই হোক, চই সেখান থেকে ফিরে বের সাথে এই ব্যাপারে আলোচনা করে। সে বেকে পরামর্শ দেয় যে তারা যদি হিউয়ের সমস্যাটা সমাধান করে দিতে পারে তাহলে হিউয়ের বিজনেস থেকে বেশ ভালো প্রফিট বের করতে পারবে। বের কাছেও ডিলটা বেশ ভালোই লাগে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। গ্যাংস্টার হলেও তারা কিছু নিয়ম কানুন মেনে চলত, তাই কোনো বিশেষ কারণ ছাড়া তাদের পক্ষে একে অন্যের উপর অ্যাটাক করা সম্ভব ছিল না। এদিকে কিম তো তার বসও ছিল, তাই সে কিমকে খুব ভালোভাবেই চিনত এবং তারও ইচ্ছা ছিল কিমকে তার পথ থেকে সরিয়ে ফেলার। কিন্তু এখন পর্যন্ত সে কিমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগই পায়নি। তাই সেদিন বে চইয়ের সাথে মিলে একটা প্ল্যান বানায়। আর সেই প্ল্যান অনুযায়ী চই তার বোন জামাইকে সঙ্গে নিয়ে কিমের সাথে দেখা করতে যায়। সেখানে সে কিমকে সরাসরি জানায় যে কিমের কারণে তার বন্ধু হিউ বিজনেসে প্রফিট করতে পারছে না, তাই চই কিমের কাছ থেকে ওই বিজনেসটা টেক ওভার করে নিতে চায়। তবে কিম তার কথায় রাজি হয় না। রাগের মাথায় সে চইকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর চই গিয়ে এসব ঘটনা বেকে খুলে বললে বে সেই সূত্র ধরে কিমের গ্যাংয়ের উপর অ্যাটাক করে। তারা নিমিষেই কিমের পুরো গ্যাংকে কুপকাত করে ফেলে। এমন অবস্থা দেখে কিম বেয়ের সাথে সমঝোতা করার প্রস্তাব দেয়। এখানে আমরা জানতে পারি যে বে একটা সময় কিমের হয়ে কাজ করত ঠিকই, তবে পরবর্তীতে নিজের গ্যাং বানানোর জন্য সে কিমের কাছ থেকে সরে আসে। তাই সেদিন কিম আবারও বেকে তার সাথে কাজ করার অফার দেয়, কিন্তু বেয়ের যেহেতু এখন নিজস্ব গ্যাং আছে তাই সে কিমের প্রস্তাবে রাজি হয় না। কিম তখন বেকে একটু হুমকি দেওয়ার চেষ্টা করে, আর এটা শুনে বেয়ের মাথায় রক্ত উঠে যায়। রাগের মাথায় সে অনেকগুলো মদের বোতল নিয়ে কিমের মাথায় ভাঙতে শুরু করে। তারপর বে তার দল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে কিমের উপর অ্যাটাক করার কারণে সে পুলিশের কাছে গিয়ে বে এবং চইয়ের নামে কমপ্লেন করে। পুলিশ তখন তাদের দুজনকে ধরে নিয়ে যায়। চইয়ের সাথে যেহেতু পুলিশ অফিসারদের ভালো সম্পর্ক ছিল আর সে যেহেতু সরাসরি কিমের উপর অ্যাটাক করেনি, তাই পুলিশ তাকে ছেড়ে দেয়।
তবে বেকে পুলিশ আটকে রাখে, কারণ সে চইয়ের উপর সরাসরি অ্যাটাক করেছিল। তাই পুলিশের হাত থেকে মুক্তি পেয়ে চই তার পরিচিত একজন পলিটিশিয়ানের সাথে দেখা করতে চলে যায়। সেখানে সে ওই পলিটিশিয়ানকে মোটা অঙ্কের ঘুষ দেয়, যাতে সে তার পাওয়ার খাটিয়ে বেকে জেল থেকে বের করে আনে। টাকা পেয়ে সেই পলিটিশিয়ান চইয়ের কথা মতোই কাজ করে, অর্থাৎ বেকে জেল থেকে ছাড়িয়ে আনে। এরপর বের মুক্তির খুশিতে তারা দুজন পার্টি করতে চলে যায়। তারা সেদিন আবারও অনেক ড্রিঙ্কস করে। এক পর্যায়ে বে ইমোশনাল হয়ে চইকে বলে যে আজ পর্যন্ত অনেকেই তাকে ধোঁকা দিয়েছে এবং তার ক্ষতি করার চেষ্টা করেছে, তাই সে কারোর উপর বিশ্বাস করতে পারে না। কিন্তু চইয়ের উপর সে মন থেকে বিশ্বাস করে, আর তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনার কারণে চইয়ের উপর বেয়ের বিশ্বাস আরও বেড়ে যায়। তাই সে চইকে অনুরোধ করে যে সে যেন কোনোদিন বেয়ের এই বিশ্বাসটা নষ্ট না করে। এসব শুনে চইও তখন তাকে আশ্বস্ত করে যে সে কখনোই বেয়ের বিশ্বাস নষ্ট করবে না। সেই সাথে সে এটাও বলে যে বেয়ের কাছে থাকা পাওয়ার আর চইয়ের কাছে থাকা বুদ্ধির জোরে তারা অনেক টাকা আয় করবে এবং অনেক ধনী হবে। আর হয়ও ঠিক সেটাই। পরের বছরগুলোতে চই আর বে মিলে অনেক টাকা আয় করে। সেই সাথে আরও অনেক পলিটিশিয়ান এবং বড় বড় কর্মকর্তাদের সাথে তাদের পরিচয় হয়। সমাজের বড় পর্যায়ের ব্যক্তিদের মধ্যে তাদেরকেও গণ্য করা হতো। এরই মাঝে চই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনাক্রমে ওই মেয়েটাও এক সময় কিমের গ্যাং মেম্বার ছিল, তবে এখন আর সে কিমের হয়ে কাজ করে না। কথায় কথায় একদিন মেয়েটা চইয়ের কাছে জানতে চায় যে তাদের এই গ্যাংয়ের লিডার কে। তখন চই তাকে বলে যে সে ওই গ্যাংয়ের লিডার এবং বে তার আন্ডারে কাজ করে। কথাটা শুনে মেয়েটা বেশ অবাক হয়, কিন্তু কোনো রিয়্যাক্ট করে না। এদিকে এরই মাঝে একদিন কোনো একটা বিষয় নিয়ে বের অ্যাসিস্ট্যান্ট পার্কের সাথে চইয়ের বোন জামাইয়ের ঝগড়া বাঁধে, আর এক পর্যায়ে পার্ক একটা বোতল দিয়ে লোকটার মাথায় আঘাত করে। এর মধ্যে চই সেখানে চলে আসে। বোন জামাইয়ের এমন অবস্থা দেখে চই পার্কের উপর অ্যাটাক করে। তখন পার্কও কোনো কিছু না ভেবেই চইয়ের উপর অ্যাটাক করে। যদিও হিসাব অনুযায়ী চই পার্কের বস ছিল, কিন্তু সে চইকে বস মানত না। তার কাছে সবসময়ই বেই তার আসল বস। তো তাদের এই লড়াইয়ের মাঝে সেখানে বেও চলে আসে। সে এসে এই অবস্থা দেখে পার্ককে মারতে শুরু করে। এরপর সে চইকে একরকম ওয়ার্নিং দেয় যে তার যদি বের গ্যাংয়ের কারোর সাথে কোনো সমস্যা হয় তাহলে সেটা যেন সে সবার আগে বেকে জানায়। সেক্ষেত্রে বে নিজেই সেই ব্যাপারে অ্যাকশন নেবে। এটা শুনে চই তখন তার কথা মেনে নেয়, কিন্তু কথাগুলো তার ভালো লাগে না, কারণ সে তো নিজেকে ওই গ্যাংয়ের লিডার মনে করত। তাই গ্যাংয়ের সবার ব্যাপারে তারও সম্পূর্ণ অধিকার থাকা উচিত বলে সে মনে করে। ঠিক সে কারণেই চই পরদিন বের অফিসে গিয়ে তাকে জেরা করতে শুরু করে। তার মতে আজ তারা যে পজিশনে পৌঁছেছে তার পেছনে সম্পূর্ণ ক্রেডিট চইয়ের। তাই সে বেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এখন থেকে এই গ্যাংয়ের সব ডিসিশন সেই নেবে। এটা শুনে বের এবার তার কথাগুলো পছন্দ হয় না, তাই সে চইকে সতর্ক করে দেয়। তবে চইও সেটা মেনে নিতে পারে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে কিমের সাথে গিয়ে এই ব্যাপারে কথা বলবে। সেই প্ল্যান অনুসারে সে পরদিন চলে যায় কিমের সাথে দেখা করতে। চই তাকে বের ব্যাপারে সবকিছু খুলে বলে এবং বের বিরুদ্ধে গিয়ে কিমের সাথে হাত মিলায়। এরপর দেখা যায় একদিন বে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই হঠাৎ কিমের গ্যাংয়ের লোকেরা তার উপর অ্যাটাক করে। তখন সৌভাগ্যবশত কোনো মতে বে তাদের হাত থেকে প্রাণে বেঁচে যায়। তবে সে খুব গুরুতরভাবে আহত হয়, তাকে হসপিটালে ভর্তি করা হয়। তখন তার সাথে দেখা করার জন্য চই হসপিটালে যায়। বে চইকে দেখে তেমন একটা খুশি হতে পারে না। সে চইকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সুস্থ হওয়ার পর বে কিম এবং তার গ্যাংয়ের মেম্বারদের খুঁজতে শুরু করে। কিমের গ্যাং তখন আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর বে কিমের গ্যাং মেম্বারদের খুঁজে পেলেও কিমকে কোথাও খুঁজে পায় না। এরই মাঝে বে জানতে পারে যে চই কিমের সাথে হাত মিলিয়েছে, আর তার উপর ওই অ্যাটাকের পেছনেও চইয়েরই হাত ছিল। এসব শুনে বে রাগের মাথায় তার লোকদেরকে দিয়ে চইকে অনেক মারধর করে এবং গ্যাং থেকে তাড়িয়ে দেয়। এর কিছুদিন পর চই আবারও বের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে বের কাছে তার কাজের জন্য ক্ষমা চায়। বে তখন তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে চইকে সে তার অনেক ভালো বন্ধু মনে করত, তাই এখনও সে চইকে প্রাণে মারেনি। শুধু তাই নয়, চই যেহেতু তার ফ্যামিলি রিলেটিভ ছিল, তাই বে এতদিন তার সব ভুলগুলোকে এড়িয়ে গিয়েছে। কিন্তু এবার সে চইকে কড়াভাবে নিষেধ করে দেয় যে চই যেন আর কখনোই তার কাজের মধ্যে নাক না গলায়। চই তখন আবারও গ্যাংয়ে ফেরার জন্য বের সামনে কান্নাকাটি করতে শুরু করে, মানে ইমোশনাল ব্ল্যাকমেইল আর কি। তবে বে আর এবার কোনোভাবেই গলে না। সে চইকে তার টাকাগুলো তাকে বুঝিয়ে দিয়ে তাকে পুরোপুরিভাবে গ্যাং থেকে বের করে দেয়। তাই চই আবারও গিয়ে কিমের সাথে হাত মেলায়। আসলে এতক্ষণ ধরে যা দেখলাম তা কিন্তু ফ্ল্যাশব্যাক ছিল, মানে চই কিভাবে একজন কাস্টমস অফিসার থেকে একজন গ্যাং লিডার হয়ে উঠল। তবে কাহিনী কিন্তু এখনো বাকি আছে। তাই সিন শিফট হয়ে বর্তমানে আসলে আমরা জানতে পারি যে
পুলিশ অনেক গ্যাং মেম্বারদের ধরতে পারলেও গ্যাং লিডাররা তখনও ধরা পড়েনি। তাদের যেহেতু অনেক বড় পর্যায়ে লিঙ্ক ছিল, তাই তাদের পর্যন্ত পুলিশ পৌঁছাতে পারেনি। তবে এরপরও পুলিশ তাদের চেষ্টা চালিয়ে যেতে থাকে। আর এভাবেই একদিন বের অ্যাসিস্ট্যান্ট পার্ক পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু তখনও তারা বে এবং কিমকে ধরতে পারে না। আর এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও চই নিজেকে সেফ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, কারণ সে তো জানতো যে সুযোগ পেলেই প্রসিকিউটর জো আবারও তার ঘাড়ে চেপে ধরবে। তো একদিন চই তার সেই পরিচিত পুলিশ অফিসারের সাথে দেখা করতে যায়। সেখানে সে জোকেও ডাকিয়ে আনে। এরপর চই জো এবং সেই অফিসারকে অনেক টাকা অফার করে, যাতে তারা চইকে কোনোভাবে অ্যারেস্ট না করে। তবে জো তার কথায় রাজি হয় না। তাই আশাহত হয়ে চই সেখান থেকে ফিরে আসে। তবে অবশেষে পুলিশ একদিন কিমকেও ধরে ফেলে, আর তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে চইকে আবারও অ্যারেস্ট করা হয়। এরপর চই এবং কিমকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখন পুলিশদের ভয়ে চই অস্বীকার করে যে সে কিমকে চিনে। সেটা শুনে কিম ভীষণ রেগে যায়, এমনকি রাগের মাথায় সে পুলিশের সামনেই চইয়ের উপর অ্যাটাক করে। যাই হোক, ফাইনালি কিম তার সব অপরাধ স্বীকার করে নেয়। সেই সাথে সে চইয়ের ব্যাপারেও সব কিছু পুলিশকে জানিয়ে দেয়। আর তখন জো গিয়ে চইকে ব্যাপারটা জানায় এবং এটাও জানায় যে কিমের স্টেটমেন্ট অনুযায়ী চইয়ের অনেক বছর জেল হতে পারে, কিন্তু সে যদি নিজ মুখে তার অপরাধগুলো স্বীকার করে নেয় তাহলে হয়তো তার শাস্তি কিছুটা কমানোর চেষ্টা করা যেতে পারে। সেটা শুনে চই জোকে বলে যে তার কাছে অন্য একটা আইডিয়া আছে, এতে পুলিশের অনেক উপকার হবে আর সেই সাথে চই জেলে যাওয়া থেকে বেঁচে যাবে। জো তখন কৌতূহলবশত তার আইডিয়াটা জানতে চায়, তবে তার আইডিয়াটা ঠিক কী ছিল সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। যাই হোক, এরপর একদিন চই তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। এমন সময় বের লোকেরা এসে তাকে বের কাছে ধরে নিয়ে যায়। বে তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য গা ঢাকা দিয়েছিল, তবে সে কোনোভাবে জানতে পেরেছিল যে চই জোয়ের সাথে হাত মিলিয়ে তাকে অ্যারেস্ট করানোর প্ল্যান করছে। তাই সে ওই দিন চইকে ধরে নিয়ে গিয়ে এই ব্যাপারে জানতে চায়, কিন্তু চই ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করে। সে বেকে জানিয়ে দেয় যে সে পুলিশকে কোনো কিছুই বলেনি আর সে কিছুদিনের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যাবে। এরপর সে বেকেও অফার করে যে সে যদি চায় তাহলে চই তাকে দেশ ছেড়ে পালানোর একটা ব্যবস্থা করে দিতে পারে। আর বেও খুব ভালো করেই জানতো যে ওই জায়গায় থাকলে সে কখনো না কখনো পুলিশের হাতে ধরা পড়বেই। তাই সে বাধ্য হয়ে চইয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এর কিছুদিন পর চই বের জন্য একটা নকল পাসপোর্ট তৈরি করে আর সেই পাসপোর্ট দিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বলে। তখন বে তাকে বলে যে সে চইকে এখন আর বিশ্বাস করে না, তাই সে চইকে তার সাথে এয়ারপোর্টে যেতে বলে। এদিকে তখন দেখা যায় তাদের মধ্যে হওয়া কথাগুলো পুলিশ রেকর্ড করছে। তার মানে আমরা বুঝতে পারি যে চই সত্যিই পুলিশের সাথে মিলে বেকে অ্যারেস্ট করার চেষ্টা করছিল। তবে বে যেহেতু একা এয়ারপোর্টে যেতে রাজি হচ্ছিল না, তাই চই তখন তার সাথে যেতে বাধ্য হয়। এয়ারপোর্টে যাওয়ার পথে বে চইকে বলে যে সে কোনো কাজই ঠিকভাবে করতে পারল না, না পারল একজন ভালো কাস্টমস অফিসার হতে, আর না পারল একজন ভালো গ্যাংস্টার হতে। চইয়ের কাছে তার কথাগুলো ভালো না লাগলেও সে চুপ থাকে। আর ঠিক এমন সময় হঠাৎ পুলিশের লোকেরা এসে তাদেরকে ঘিরে ধরে। বে তখন বুঝতে পারে যে চই এবারও তাকে ধোঁকা দিয়েছে, তাই সে রাগের মাথায় একটা ছুরি দিয়ে চইকে আঘাত করে। তবে সৌভাগ্যবশত সেখানে পুলিশ থাকায় চই প্রাণে বেঁচে যায় এবং পুলিশ বেকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করে। বেকে নিয়ে যাওয়ার সময় চই বলতে থাকে যে ফাইনালি কিন্তু সে জিতে গিয়েছে। আর অবশেষে পুলিশও সব গ্যাংস্টারদের ধরতে সফল হয়। তবে বড় পর্যায়ে লিঙ্ক থাকায় এবং পুলিশকে সাহায্য করার কারণে চইকে আর জেলে যেতে হয় না। এরপর দেখতে দেখতে 20 বছর পার হয়ে যায়। চইয়ের ছেলেও তখন বড় হয়েছে। একটা সময় তাকে শহরের নতুন প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয়। সেটা নিয়ে চইয়ের পরিবার ভীষণ খুশি ছিল, তাই তারা সেলিব্রেট করার জন্য সপরিবার একটা রেস্টুরেন্টে যায়। সেখানে চই তার ছেলেকে উপদেশ দেয় যে সে যেন কখনোই টাকার কাছে নিজেকে বিক্রি না করে। এমন সময় হঠাৎ চইয়ের কানে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে। হয়তো সেটা বেয়ের কণ্ঠ ছিল, তবে আসলেই সেটা কে ছিল তা আর দেখানো হয় না। আর এই রহস্যের মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পে আমাদেরকে একটা বিষয়ে আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে যে অন্যায়কারীকে কখনো না কখনো তার সাজা পেতেই হবে, সে যতই শক্তিশালী এবং ধনী হোক না কেন। তবে আমার মতে এখানে চইয়েরও ন্যূনতম শাস্তি পাওয়া উচিত ছিল, কারণ সে নিজেও একজন গ্যাংস্টার ছিল। আর সেই সাথে সে একবার নয় বরং কয়েকবার তারই টিমের লোকদের ধোঁকা দিয়েছিল। যাই হোক, গল্পটা যেহেতু একটা রহস্য নিয়ে শেষ হয়েছে, তাই আশা করা যায় হয়তো পরবর্তীতে চই তার শাস্তি পেয়েছে। তবে একটা ব্যাপার হচ্ছে, মুভিটা যেহেতু বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, তাই আমরা চাইলেই আমাদের মন মতো সবকিছু এখানে পাবো না, এটাই স্বাভাবিক। সো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।